তাহলে আমরা যেখানে ছিলাম যে এপিগ্লটিস কি আমরা বুঝে গেছি, গ্লটিস কি বুঝে গেছি, গ্যালেট কি বুঝে গেছি। যেটা এখানে বলা হচ্ছে যে ট্রাকিয়া তাহলে হচ্ছে এটা যদি ল্যারিংস হয়, ল্যারিংসের ওপরে এটা হচ্ছে এপিগ্লটিস হয়, এটা ট্রাকিয়া হচ্ছে স্ট্রেট টিউব। এটা কি বলছে মিড থোরাসিক ক্যাভিটি, মানে আমাদের বক্ষ যে ক্যাভিটি সেটাকে মাঝখান থেকে পুরো চিপছে, একদম সরাসরি নামছে, নেমে গিয়ে কত এই থোরাক্সের 1 নম্বর ভার্টিব্রা, এটা যদি হয় 2 নম্বর ভার্টিব্রা, 3 নম্বর ভার্টিব্রা, 4, এই 5 নম্বর ভার্টিব্রার এখান থেকে এটাকে ব্রাঞ্চ করছে। বুঝাতে পারলাম? 5 নম্বর ভার্টিব্রাতে গিয়ে ব্রাঞ্চ হচ্ছে, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। তাহলে এইটাকে বলছি আমরা ব্রঙ্কি, বা সিঙ্গুলার হচ্ছে ব্রঙ্কাস। বাদিকে যেটা যাবে হচ্ছে লেফট ব্রঙ্কাস, রাইট ব্রঙ্কাস। ঠিক আছে, এই দুটোর কথাই বলা হচ্ছে। তাহলে ফিফথ থোরাসিক ভার্টিব্রার কাছে কিন্তু এরা দুভাগে ডিভাইড হচ্ছে। নেক্সট, ইচ ব্রঙ্কাস, প্রত্যেকটা ব্রঙ্কাস আন্ডারগোজ রিপিটেড ডিভিশন, বারবার বিভাজিত হচ্ছে টু ফর্ম সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি। তাহলে কি হচ্ছে, আমি একটাকে ধরছি, মনে করো যে কোনো একটাকে যদি ধরি, তাহলে এটা প্রাইমারি থেকে ভাগ হলো, এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি, এটা সেকেন্ড ডিগ্রি, তাহলে এটা হচ্ছে টার্সিয়ারি। তাহলে 3টে টার্সিয়ারি, তারপরে হয়ে যায় ব্রঙ্কিওল। এই যে টার্সিয়ারি এই অবধি কিন্তু পুরো তোমার কি আসবে না, কার্টিলেজ থাকবে। কেন কার্টিলেজ থাকে? সিসেপের সম্পূর্ণ অসম্পূর্ণ কার্টিলেজ, এগুলো কি ক্লাপস করতে দেয় না, চুপসে যেতে দেয় না। তাহলে কি বলা হলো, সেকেন্ডারি, তাহলে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি ব্রঙ্কি অ্যান্ড ব্রঙ্কিওলস এন্ডিং আপ ইন ভেরি থিন টার্মিনাল ব্রঙ্কিওল। এই যে টার্মিনাল ব্রঙ্কিওল, এই পয়েন্টটাকে মনে রাখো, এই টার্মিনাল ব্রঙ্কিওল অবধি হচ্ছে কন্ডাক্টিং পার্টের মধ্যে চলে যায়। মেইনলি এখানে রেসপিরেটরি পার্ট হয় না, রেসপিরেশনের কোনো আদান প্রদান হয় না। ঠিক আছে, টার্মিনাল ব্রঙ্কিওল এই জায়গাটা মনে রাখতে হবে, একদম এক্সটার্নাল নস্ট্রিল থেকে শুরু করে এই অবধি কন্ডাক্টিং ভাব। এইখানে থাকে হচ্ছে ডেড স্পেস, 150 ml বায়ু থাকে, যা কখনোই রেসপিরেশনে যুক্ত হয় না। আমরা জানি টাইডাল ভলিউম পড়বো, টাইডাল ভলিউম ইজ ইকুয়াল টু 500 ml। এই টাইডাল ভলিউমের মধ্যে রেসপিরেটরি ভলিউম 350, যেটা হচ্ছে রেসপিরেশনে তোমার আদান প্রদান করবে। আর অ্যানাটমিক্যাল ডেড স্পেস 150 ml। তাহলে এই 150 ml কোথা থেকে কোথা অবধি থাকে না, এগুলো জানতে হবে, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় পড়েছে কোশ্চেন, মানে এনসিআরটিতে বলা নেই কিন্তু পড়েছে। এই টার্মিনাল ব্রঙ্কিওল কথাটা দিয়েই কিন্তু এই ঘটনাটা ঘটিয়ে দিয়েছে। নেক্সট কি বলছে, দ্য ট্রাকিয়া, মানে ট্রাকি, প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি ব্রঙ্কি। তাহলে ট্রাকিয়া ভালো করে বোঝো, প্রাইমারি, তারপর হচ্ছে সেকেন্ডারি, তারপর হচ্ছে আবার ভাগ হলো টার্সিয়ারি। এই অবধি কথা বলছে। এবং টার্সিয়ারি অ্যান্ড ইনিশিয়াল ব্রঙ্কিওল, মানে ব্রঙ্কিওল ইনিশিয়াল আর সাপোর্টেড বাই ইনকর্পোরেটেড কার্টিলেজিনাস রিং। ভালো করে বুঝে নাও, ট্রাকিয়া থেকে শুরু হয়েছে এবং ইনিশিয়াল ব্রঙ্কিওল তারপরে নেই কিন্তু, যেটা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিওলের পরে আর থাকবে না কার্টিলেজ, সেখান থেকে রেসপিরেশনটা শুরু করবে, মানে গ্যাসীয় আদান প্রদান, কার্টিলেজিনাস রিং থাকবে। তাহলে ট্রাকিয়ার থেকে শুরু করে একদম ইনিশিয়াল ব্রঙ্কিওলস পর্যন্ত। ইচ টার্মিনাল ব্রঙ্কিওল, এবার টার্মিনাল ব্রঙ্কিওল আসছি, গিভস রাইজ এ নাম্বার অফ ভেরি থিন ইরেগুলার ওয়াল অ্যান্ড ভাস্কুলারাইজড ব্যাগ-লাইক স্ট্রাকচার কল অ্যালভিওলাই। ইন ইচ টার্মিনাল ব্রঙ্কিওলে কী হচ্ছে না, গিভস রাইজ টু এ নাম্বার অফ, সেটা আমরা পরে আসবো, এখানে পরপর এরকম পার্ট এসে এরকম তোমার অ্যালভিওলাই তৈরি করবে। তাহলে এটাকে বলা হচ্ছে নাম্বার অফ ভেরি থিন ইরেগুলার ওয়াল
ওয়ালগুলোর মধ্যে কোনো সামঞ্জস্য থাকবে না এবং তারা কি সংবহন অবস্থায় থাকবে, মানে যে কোনো ব্লাডের সংস্পর্শে বাতাস আদান প্রদান করতে পারবে, তাদের বলবো অ্যালভিওলি, সিঙ্গুলারে অ্যালভিওলাস। দ্য ব্রাঞ্চিং নেটওয়ার্ক অফ ব্রঙ্কিওলস অ্যান্ড অ্যালভিওলাস কম্প্রাইজ লাং। তাহলে কোথার থেকে লাং তৈরি হলো? লাং কিন্তু কখনোই তোমার ট্রাকিয়ার থেকে না, ট্রাকিয়ার পরে যখন ব্রাঞ্চ হচ্ছে প্রাইমারি বাদ দিয়ে সেকেন্ডারি ঢুকে যাচ্ছে লাঙের মধ্যে, এটা আমরা দেখবো ভালো করে। সেকেন্ডারি ব্রঙ্কির থেকে শুরু করে অ্যালভিওলাই অবধি সমস্ত অংশই ফুসফুসের অন্তর্ভুক্ত। টু লাংস হুইচ আর কভার্ড বাই ডাবল লেয়ার প্লুরা। তাহলে প্লুরা হচ্ছে ডাবল লেয়ার। তাহলে লাং যদি হয়, এই যদি লাং হয় মনে করো, এর বাইরে এরকম একটা কভার থাকে, তাহলে ডাবল লেয়ার। একটা হচ্ছে বাইরের দিকে থাকবে, সেটা হচ্ছে প্যারাইটাল, আর ভিসারাল মানে অঙ্গের দিকে থাকবে ভিসারাল প্লুরা। এর মাঝখানে হচ্ছে স্পেস, তাহলে এটা থাকে প্লুরাল ফ্লুইড থাকবে। এই ফ্লুইডে যখন ঘন হলে তার প্লুরোসিস রোগ হয় আমরা জানি। তো যেটা বলা হচ্ছে ডাবল লেয়ার প্লুরা উইথ প্লুরাল ফ্লুইড বিটুইন দেম, মাঝখানে প্লুরাল ফ্লুইড থাকবে, এখানে প্লুরাল ফ্লুইড থাকবে। ইট রিডিউস দ্য ফ্রিকশন অফ লাং সারফেস। লাং সারফেসে কোনো রকম আঘাত যাতে না হয় এবং তারা বাড়বে কমবে সেটাকে কিন্তু ফ্রিকশন করবে, মানে একদম পুরো তার ফ্রিকশনটাকে রক্ষা করবে। আউটার প্লুরাল মেমব্রেন, যাকে আমরা বলি প্যারাইটাল প্লুরা, ইজ দ্য ক্লোজ কন্ট্যাক্ট উইথ থোরাসিক। তাহলে এই থোরাসিক চেম্বার, এই মনে করো থোরাসিক চেম্বার, আর এই হচ্ছে পালমোনারি চেম্বার, ভালো করে বুঝো। তাহলে পালমোনারি চেম্বারে আমি একসঙ্গে এঁকেছি, এই লাং থাকলো, এই হচ্ছে মেডিয়াস্টিয়াম অংশ যেখানে হার্ট থাকবে। তো এই যে থোরাসিক চেম্বার, দিস ইজ থোরাসিক চেম্বার, আর এটাকে বলে পালমোনারি চেম্বার, এই দুটো ক্লোজ কন্ট্যাক্টে থাকবে। আউটার মেমব্রেন, কার আউটার মেমব্রেন না, প্লুরার, যেটা হচ্ছে প্যারাইটাল প্লুরা, লাঙের বাইরের যে আবরণ যে প্লুরা, সেটা কিন্তু থোরাসিক লাইনিং মানে থোরাক্সের সঙ্গে একদম কন্ট্যাক্টে থাকবে, থোরাক্সের সঙ্গে কন্ট্যাক্টে থাকবে, থোরাক্সের লাইনিং চেম্বারের সঙ্গে। হঠাৎ ইনার প্লুরা মেমব্রেন, ভিসারাল প্লুরা যাকে বলছি, সেটা লাংয়ের সঙ্গে কন্ট্যাক্ট থাকবে, তার মাঝখানে প্লুরাল ফ্লুইড থাকবে। ক্লিয়ার হয়েছে? দ্য পার্ট স্টার্টিং উইথ এক্সটার্নাল নস্ট্রিল, মনে পড়ছে এক্সটার্নাল নস্ট্রিল, আপ টু দ্য টার্মিনাল বঙ্কিওল, একদম এক্সটার্নাল নস্ট্রিল থেকে টার্মিনাল বঙ্কিওল কনস্টিটিউট কন্ডাক্টিং পার্ট, যেটা এতক্ষণ বলে আসছিলাম। তাহলে টার্মিনাল বঙ্কিওল, আমরা যাই এখানে, এই যে এখানে বলেছি কি, ইচ ব্রঙ্কাস আন্ডারগোজ রিপিটেড ডিভিশন, কী করছে, টু ফর্ম সেকেন্ডারি, মানে প্রাইমারি বাইরে চলে গেল, প্রাইমারি ব্রঙ্কাস লাংয়ের মধ্যে থাকছে না, তাহলে সেকেন্ডারি ব্রঙ্কাস, টার্সিয়ারি ব্রঙ্কাস, ব্রঙ্কিওলস অ্যান্ড এন্ডিং আপ ইন ভেরি থিন টার্মিনাল ব্রঙ্কিওলস, এইগুলো নিয়ে হচ্ছে কি মেনলি লাং তৈরি হচ্ছে। পরবর্তীতে এখানে যেটা বলল, এখানে যেটা বলছে যে কি বলছে, স্টার্টিং এক্সটার্নাল নস্ট্রিল থেকে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিওল, এই কনস্টিটিউট দ্য কন্ডাক্টিং পার্ট। এখানে কখনো গ্যাসীয় আদান প্রদান হয় না, এখানে কি থাকে, এটাকে বলা হয় অ্যানাটমিক্যাল ডেড স্পেস। ঠিক আছে, এই ডেড স্পেসে 150 ml এয়ার থাকে, যেটা কখনোই ইউজড হবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে কন্টিটো, হেরাস অ্যালভিওলাই অ্যান্ড দেয়ার ডাক্ট ফ্রম দ্য রেসপিরেটরি এক্সচেঞ্জ পার্ট। তাহলে রেসপিরেটরি এক্সচেঞ্জ পার্ট কি, অ্যালভিওলাই অ্যান্ড দ্য ডাক্ট, এখানে খুব সংক্ষেপে বলেছে, আমরা ডিটেলস এটা জানবো। অ্যান্ড দেয়ার ডাক্টস, যে কোনটা অংশ সেটা আমরা জানবো। তাহলে রেসপিরেটরি সিস্টেম বলছে যে এই রেসপিরেটরি সিস্টেম হচ্ছে দুটো পার্ট নিয়ে তৈরি, কন্ডাক্টিং পার্ট আর হচ্ছে রেসপিরেটর। আপার রেসপিরেটরি সিস্টেম আর লোয়ার রেসপিরেটরি সিস্টেমের মধ্যে পার্থক্য, সেটা আমরা বুঝবো। আপার রেসপিরেটরি সিস্টেমে যদি কোনো গণ্ডগোল দেখা যায়, সেটা
সামান্য ট্রিটমেন্ট দিয়ে মেকানিক্যাল দিয়ে সারানো যায়। আর যখন লোয়ার পার্টে হয় তখন কিন্তু অ্যান্টিবায়োটিক দরকার হয়। এক্সটার্নাল নস্টিল, নেজাল চেম্বার, ইন্টারনাল নস্টিল, ন্যাজোফ্যারিংস, ন্যাজোফ্যারিংসের ফ্যারিংস আসতো, গ্লটিস, তারপরে কি ল্যারিংস, তারপর ট্রাকিয়া, বঙ্কিয়ালটারি, নেক্সট রেসপিরেটরি। এইটা হচ্ছে টোটালটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের ফ্লোচার্ট। কন্ডাক্টিভ পার্ট ট্রান্সপোর্টস দ্য অ্যাটমসফিয়ারিক এয়ার টু অ্যালভিওলাই। তাহলে কন্ডাক্টিভ পার্ট কি? এক্সটার্নাল নস্ট্রিল থেকে টার্মিনাল ব্রঙ্কিওল, এরা কি করবে না তারপরে অ্যালভিওলাইতে, এই অ্যালভিওলাইতে কী করবে? অ্যালভিওলাইতে এরা এয়ার সাপ্লাই দেবে, এয়ারটাকে সাপ্লাই দেবে, সেটা হচ্ছে কন্ডাক্টিং পার্ট। কন্ডাক্টিং পার্ট এক্সটার্নাল নস্ট্রিল থেকে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিওল। অ্যাটমসফিয়ারিক এয়ার টু অ্যালভিওলাই ক্লিয়ার্স, ভেরি ইম্পর্টেন্ট লাইন। এই যে কন্ডাক্টিং পার্টের কাজ কি সেটাকে ভালো করে বুঝে নাও। ক্লিয়ার্স ইট ফ্রম ফরেন পার্টিকেল, যত ফরেন পার্টিকেল আসবে তাদের, কারণ এখানে থাকে হচ্ছে সিউডো স্ট্রেটিফাইড কলমনা সিলিয়েটেড এপিথেলিয়াম, সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড এপিথেলিয়াম, এখানে সিলিয়াযুক্ত এপিথেলিয়াম থাকে এবং এখানে মিউকাস সেল থাকে, মিউকাস সিক্রেশন করে এবং এখানে ফরেন পার্টিকেলের ছাঁকনি খাওয়া। সবচেয়ে বড় কথা টেম্পারেচার কন্ট্রোল করে। যেমন গরমের সময় আমরা দেখেছি যে প্রচণ্ড গরমে আমাদের বডি টেম্পারেচার কত থাকে? 30 ডিগ্রি 37 ডিগ্রি সেন্টিগ্রেড। শীতেও তাই। তাহলে শীতের সময় দেখেছি আমাদের যখন নিঃশ্বাস ছাড়ি তখন দেখি সেটা গরম হাওয়া, তার ভেতরে কিন্তু গরমই থাকছে। তাহলে গরম রাখছে কে? এই কন্ডাক্টিং পার্ট। আমার বাইরের ঠান্ডা বাতাসকে বডির সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য, বডির টেম্পারেচারের সঙ্গে ইকুইলিব্রিয়াম রাখার জন্য এই কন্ডাক্টিভ দরকারি। গরমের সময় আবার ঠান্ডা করা, সেই জন্য কী কী করে? ফরেন পার্টিকেলসকে ক্লিয়ার করে, হিউমিডিটিস রক্ষা করে, জলীয় অবস্থা কম বেশি যাতে না হয়। অলসো ব্রিংস এয়ার বডি টেম্পারেচার, একদম এয়ার কন্ডিশন অবস্থা থাকে, এয়ার কন্ডিশন করে, একদম এয়ার কন্ডিশন অবস্থা রাখে। নেক্সট রেসপিরেটরি অর এক্সচেঞ্জ পার্ট, যেখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হবে। পার্ট ইজ এ সাইট অফ অ্যাকচুয়াল ডিফিউশন, যেখানে অ্যাকচুয়াল ডিফিউশন অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেন বিটুইন ব্লাড অ্যাট অ্যাটমসফিয়ারিক এয়ার। ব্লাড এবং অ্যাটমসফিয়ারিক এয়ারের মধ্যে এখানে এক্সচেঞ্জ হবে। মেইনলি কোথায় হবে না? অ্যালভিওলাই এর ক্ষেত্রে, সেটা হচ্ছে রেসপিরেটরি মেমব্রেনের ক্ষেত্রে। রেসপিরেটরি মেমব্রেন কি আমরা পরে দেখছি। এই ডায়াগ্রামটা তোমার এনসিএল ডায়াগ্রাম, এটাই খুব ভালো করে বুঝবে। এপিগ্লটিস কোন পজিশন দেখতেই পাচ্ছ, এপিগ্লটিস এটা। তাহলে এপিগ্লটিসের যদি ওপাশটায় দেখি, ওপাশটা যদি দেখি তাহলে এটা হচ্ছে ওপাশে গ্লটিস, ঠিক আছে। দিস ইজ সাউন্ড বক্স, ল্যারিংস সাউন্ড বক্স। এটা ল্যারিংস হচ্ছে 9 কার্টিলেজ দিয়ে তৈরি, 9 কার্টিলেজ দিয়ে তৈরি। নেক্সট হচ্ছে কি? ট্রাকিয়া। ট্রাকিয়া মেইনলি হচ্ছে সি শেপেড কার্টিলেজ থাকে, এইরকম সি শেপেড কার্টিলেজ থাকবে এবং এটা হচ্ছে কি? ট্রাকিয়া। নেক্সট এটাকে কি বলবো? এটা হচ্ছে ব্রঙ্কাস। তাহলে এটা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। নেক্সট হচ্ছে সেকেন্ডারি, এখানে হবে সেকেন্ডারি এবং টার্সিয়ারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। নেক্সট হচ্ছে টার্সিয়ারি হবে, টার্সিয়ারিটা এখানে দেখানো নেই। নেক্সট হচ্ছে টার্সিয়ারি পার্ট হবে, সেগুলো সব থাকবে কি? এই সি শেপেড কার্টিলেজ দিয়ে। এবং এই যে দুটো হার্টের দুটো তোমার ইয়ের মাঝখানে যে হার্টটা বসে আছে, এটাকে, এই স্পেসটাকে বলে মিডিয়াস্টিয়াম। মিডিয়াস্টিয়াম অংশ এর মধ্যে থাকে, ঠিক আছে। আর কি? ব্রঙ্কিওল থাকবে এবং এটা রিবসগুলোকে দেখানো হচ্ছে। এই রিবসের মধ্যে কি থাকবে না? এই যে রিবস, এই রিবসের এইটাকে যদি ধরো, এটা রিবসের, এটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকস্টাল, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, বুঝতে পারছি। এই বাইরেটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, আর এই ভেতরেরটাকে যদি ধরি তাহলে এটাকে বলবো ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল। ক্লিয়ার হয়েছে? এবার বোঝা গেছে। তারপর রিবস ইন বিটুইন টু রিবস, এগুলোকে যদি আমরা রিব বলি, এটাকে দেখাচ্ছে এইটাকে, কিন্তু আমি অন্যটাকে বোঝানোর চেষ্টা করলাম।
আমি যদি এটাকে রিবস ধরি, এটাকে যদি রিবস ধরি, তাহলে এটাকে মাসেল ধরতে পারি, কিন্তু এনসিআরটি কিন্তু রিবস বলছে এইগুলোকে। হ্যাঁ, যাই হোক, প্লুরাল মেমব্রেন দুটো থাকে, এটা হচ্ছে এক্সটার্নাল আর এটা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নালটাকে বলা কি প্যারাইটাল, আর হচ্ছে এক্সটার্নাল ভিসারাল মানে ভিসারাল অর্গানের সঙ্গে যুক্ত থাকে, আর প্যারাইটাল হচ্ছে থোরাসিক ক্যাভিটির সঙ্গে যুক্ত থাকে। এবং থোরাসিক ক্যাভিটির আয়তন বাড়া কমাটা একদম রিফ্লেক্ট করে কি পালমোনারি ক্যাভিটির উপরে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে অ্যালভিওলাই, প্লুরাল ফ্লুইড থাকে কি ইন বিটুইন টু মেমব্রেন্সের মধ্যে থাকে। ব্রঙ্কিওলস কোন অংশটা দেখো, ডায়াফ্রাম হচ্ছে ডোম শেপেড হয় নর্মাল কন্ডিশনে, আর কন্ট্রাক্ট যখন করবে তখন এটা নিচে নেমে আসবে, নিচে যখন নেমে আসবে তখন থোরাসিক যে চেম্বারটাকে সেটাকে কী বল লং অ্যান্টেরিয়র পোস্টিরিয়র অবস্থায় লম্বা বাড়িয়ে দেবে, এটাকে বাড়িয়ে দেবে লাং। এই পার্টটাকে কোনটা কী অংশ ভালো করে দেখে বুঝে নেবে, এটা আমরা ডিটেলসে বলবো অন্য ডায়াগ্রাম থেকে। এবার আসছি ডায়াগ্রামগুলো ভালো করে বোঝো। ট্রাকিয়া কি জানি, লাংয়ের এই পার্টটাকে বলা হচ্ছে অ্যাপেক্স, একদম উপরের পার্টটাকে, এবং লেফট লাং এটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে একটা ফিশার দিয়ে। ফিশার মানে হচ্ছে যখন আমরা ফিশার বলি কি, তখন দুটো ভিসারাল অর্গানকে একত্রিত করা হয় যার মাধ্যমে, তখন তাকে ফিশার বলে। এটা অবলিক তির্যক ফিশার থাকে, সেই জন্য ওপরটা হচ্ছে লেফটের ওপরটা হচ্ছে আপার লোব আর এটা হচ্ছে লোয়ার লোব, ভালো করে বুঝে নাও। আর এই ক্ষেত্রে দুটো ফিশার থাকে, একটা হচ্ছে হরাইজন্টাল ফিশার, সেটাকে আপার লোব আর মিডিল লোবে ভাগ করছে, এবং আরেকটা থাকে হচ্ছে তোমার হচ্ছে তির্যক মানে হচ্ছে অবলিক ফিশার, সেটা পার্ট করছে কি না তোমার হচ্ছে লোয়ার লোব। তাহলে রাইট এবং লেফট ভালো করে বুঝে নাও, রাইট এবং লেফট এবং রাইট লাং কটা খণ্ডে, লেফট হচ্ছে দুটো খণ্ডে বিভক্ত, এটা তিনটে খণ্ডে বিভক্ত। ফিশার কটা, দুটো। ফিশার কটা, একটা, ভালো করে বুঝে নাও। কস্টাল প্লেন কেন বলা হলো, এখানে রিপস থাকে সেখানে কস্টাল প্লেন, এটাকে কী বলা হয় ডায়াফ্রামিক, কারণ এখানে ডায়াফ্রাম থাকে, ঠিক আছে। মিডিয়াস্টিয়াম যেটা বলছে, মিডিয়াস্টিয়াম কোনটা, এই স্পেসটাকে যেখানে এখানে থাকবে হার্ট থাকবে। সবচেয়ে যেটা মোটামুটি বোঝা সেটা হচ্ছে হাইলাম কোন অংশ, যে অংশের থেকে প্রাইমারি, এই যে এটা হচ্ছে প্রাইমারি, দিস ইজ প্রাইমারি ব্রঙ্কিওলস, প্রাইমারি ব্রঙ্কি যে প্রবেশ করছে, তারপরে সেকেন্ডারি, এই সেকেন্ডারি ব্রঙ্কি দুটো ব্রাঞ্চ হচ্ছে লেফটে আর তিনটে ব্রাঞ্চ হচ্ছে রাইটে, 1 2 3। তাহলে এটা হচ্ছে কি সেকেন্ডারি ব্রঙ্কি, এটা তাহলে কি টার্সিয়ারি ব্রঙ্কি হচ্ছে তিনটে, কার ক্ষেত্রে, রাইটের ক্ষেত্রে। টার্সিয়ারি ব্রঙ্কি দুটো কার ক্ষেত্রে, লেফটের ক্ষেত্রে, ক্লিয়ার। রাইট লাং সবসময় লেফট লাংয়ের থেকে বড়, রাইট লাং হচ্ছে 625 গ্রাম এবং তার থেকে 50 গ্রাম কম লেফট লাং 575 গ্রাম, দুটো লবস, তিনটে লবস, ক্লিয়ার। এখানে কিন্তু এবার কিন্তু আস্তে আস্তে ডায়াগ্রাম, আগে আমরা পড়েছি থিওরি, এবার ডায়াগ্রাম দিয়ে বুঝছি এক এক করে। নেক্সট ডায়াগ্রাম, রাইট লাং কোনটা, এটা রাইট লাং হচ্ছে 2.5 সেন্টিমিটার উপরে অবস্থিত লেফট লাংয়ের থেকে। কেন এখানে লিভারটা আছে, এখানে কি আছে, লিভারকে জায়গা করে দিতে হয়েছে, সেই জন্য 2.5 সেন্টিমিটার উপরে রাইট লাং। আর লেফট লাংকে এখান থেকে মিডিয়াস্টামের পাশে নচ, কারণ এখানে হার্টকে জায়গা করে দিতে হয়েছে লেফট লাংকে। দেখো দুটো কোশ্চেন, লেফট লাংকে জায়গা করে দিতে হচ্ছে হার্টকে, আর রাইট লাংকে জায়গা করে দিতে হচ্ছে লিভারকে, ক্লিয়ার। এটা ভালো করে বুঝে নিও। নেক্সট হচ্ছে আমরা এখানে দেখব হচ্ছে প্লুরা, এই যে পার্ট, এই যে এখানে হচ্ছে প্যারাইটাল প্লুরা, দেখে নাও কোথায়, এইটা হচ্ছে প্যারাইটাল, এই পাশটা আবার প্যারাইটাল মানে বাইরের দিকে, এই পাশটা প্যারাইটাল, তার প্যারাইটাল প্লুরা। আর ভিসারাল প্লুরা মানে লাংকে কভার করেছে ভিসারাল প্লুরা, তার মাঝখানে প্লুরাল ক্যাভিটি থাকে কি, প্লুরাল ফ্লুইড থাকবে, এবং নিচে যেটাকে দেখতে পাচ্ছি ডায়াফ্রাম, ক্লিয়ার। নেক্সট ডায়াগ্রাম আমরা পরে যাচ্ছি, তার আগে একটু পড়ে নিই।
লাংস আর সিচুয়েটেড ইন দ্য থোরাসিক চেম্বার, কোথায়? থোরাসিক চেম্বারে, হুইচ ইজ অ্যানাটমিক্যালি এয়ার টাইট চেম্বার। তাহলে যেটা হচ্ছে অ্যানাটমিক্যালি যদি আমরা বলি সেটা হচ্ছে এয়ার টাইট চেম্বার। কেন? কারণ তাকে এয়ার টাইট অবস্থায় থাকতে হয় এবং মাসেল কন্ট্যাক্ট করলেও কিন্তু সেটা এয়ার টাইট, মাসেল যদি করে রিল্যাক্স করলে তাহলেও এয়ার টাইট। কেন? কারণ হচ্ছে সে যখন আয়তনে বাড়বে তখন হুড় করে তার ভেতরের তোমার ঘনত্ব কমে যাবে, যার ফলে চাপ কমে যাবে এবং ফলে কী হবে না, ভলিউম বেড়ে যাবে। ভলিউম বেড়ে গেলেই কি বাইরেতে হু করে বাতাস ঢুকবে, তখন এয়ার টাইট। আবার যখন রিল্যাক্স করবে মাসেল, ইন্সপিরেশন হচ্ছে অ্যাক্টিভ প্রসেস আর প্যাসিভ প্রসেস হচ্ছে তোমার এক্সপ্রেশন। কারণ এক্সপ্রেশনের সময় কোনো মাসেল কোনো কন্ট্রাকশনে থাকে না, সব রিল্যাক্সনে থাকে। আর অ্যাক্টিভ কেন? অ্যাক্টিভ হচ্ছে দুটো, একটা হচ্ছে ইন্সপিরেশন এক্সপিরেশন, আর ফোর্স এক্সপিরেশন। বাবা রামদেবের মতো ফোর্স এক্সপ্রেশন। এইটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস আর এটা হচ্ছে প্যাসিভ। কেন অ্যাক্টিভ? কারণ এখানে ডায়াফ্রাম এবং এক্সটার্নাল ইন্টারকস্টাল কন্ট্যাক্ট করে, আর এক্সপ্রেশনে ওই ডায়াফ্রাম এবং এক্সটার্নাল ইন্টারকস্টাল রিল্যাক্সে থাকে, ইন্টারনাল এখানে কোনো কাজ করে না। কিন্তু ফোর্স যখন হবে তখন ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল কন্ট্যাক্ট করবে আর অ্যাবডোমিনাল মাসেল, অ্যাবডোমালিস যেটা বলা হয় অ্যাবডোমিনাল মাসেল অ্যাবডোমিনাল কন্ট্যাক্ট করবে। সেই জন্য এটাও কিন্তু অ্যাক্টিভ। ফোর্স এক্সপিরেশন অ্যাক্টিভ, ইন্সপিরেশন অ্যাক্টিভ। আর শুধু নর্মাল শ্বাসগ্রহণ হচ্ছে অ্যাক্টিভ, নর্মাল শ্বাস বর্জন হচ্ছে প্যাসিভ। আর ফোর্স যখন আমরা জোর করে শ্বাস ত্যাগ করি সেটাও অ্যাক্টিভ। ক্লিয়ার? সেই জন্য এইটা এয়ার চেম্বার, অলওয়েজ এয়ার চেম্বার অবস্থায় অ্যান্টারোমিয়াল। থোরাসিক চেম্বার ইজ ফর্ম, কী দিয়ে তৈরি হচ্ছে থোরাসিক চেম্বার? পিঠের দিকে কী দিয়ে তৈরি হচ্ছে? ডরসালি বাই ভার্টিবাল কালম। তাহলে ডরসাল একটা মানুষের পিঠের দিক, আর এটা যদি বুকের দিক হয় তাহলে এখান থেকে এই হচ্ছে তোমার ভার্টিবাল কালাম। তাহলে থোরাসিক চেম্বার তৈরি করছি, তাহলে ভার্টিবাল কালাম থাকবে হচ্ছে ডরসালি, আর ভেন্ট্রালি কী থাকছে? স্টারনাম, আর ল্যাটারালি কী থাকছে না? রিবস এর সঙ্গে যুক্ত হচ্ছে, এই যে বক্সটা তৈরি হলো। তাহলে এই যে বক্সটা তৈরি হলো থোরাসিক চেম্বার, ভেন্ট্রাল হচ্ছে ডরসাল সাইডে কে থাকছে? ভার্টিবাল কালাম, ভেন্ট্রাল স্টারনাম, আর ল্যাটারাল পার্শ্বে থাকছে কি? পার্শ্বে থাকছে হচ্ছে রিবস। অ্যান্ড লোয়ার সাইডে কে থাকে? ডোম শেপেড। এই ডোম শেপেড থাকবে হচ্ছে তোমার ডায়াফ্রাম। ক্লিয়ার? এই নিয়েই কিন্তু এর anatomical setup of lung in thorax is such that any change, বলছে অ্যানাটমিক্যাল মানে শারীরস্থান, মানে শারীরস্থান হিসাবে, অ্যানাটমির বাংলা হচ্ছে শারীরস্থান। অ্যানাটমিক হিসাবে আমরা যদি কাটি কোনো মানুষের বক্ষ, তাহলে আমরা দেখতে পাবো যে anatomical setup of lung in thorax in such that any change ইন ভলিউম অফ থোরাসিক ক্যাভিটি, কোনো রকম পরিবর্তন যদি থোরাসিক ক্যাভিটিতে হয় সেটা রিফ্লেক্ট করবে কি লাং ক্যাভিটি, অনেক আগেই বলেছি পালমোনারি ক্যাভিটিতে। ঠিক আছে? কারণ এই যদি মনে করো তোমার থোরাসিক ক্যাভিটি হয়, ভালো করে বোঝো, আর এই হচ্ছে লাং ক্যাভিটির মধ্যে এই একটা লাং, এখানে হার্টটা আছে। তাহলে এইটা এমনভাবে তৈরি যে এটা কমলে এটাও কমবে, এটা বাড়লে এটাও বাড়বে। তারপরে থোরাসিক ক্যাভিটির যদি আয়তন বাড়ে তাহলে পালমোনারি ক্যাভিটির আয়তন বাড়বে, থোরাসিক ক্যাভিটির আয়তন কমলে পালমোনারি ক্যাভিটির আয়তন বাড়বে। অ্যানাটমিক্যালি এইভাবেই তৈরি করা। সাচ অ্যান অ্যারেঞ্জমেন্ট ইজ এসেন্সিয়াল ফর ব্রিথিং, এটা খুব দরকার শ্বাসকার্য চালানোর জন্য। অ্যাজ উই ক্যান নট ডিরেক্টলি অল্টার পালমোনারি, আমরা কখনোই সরাসরি পালমোনারি ভলিউমকে আমরা চেঞ্জ করতে পারি না।
সবসময় আমাদের থোরাসিক ক্যাভিটির মাধ্যমেই পালমারি ভলিউমকে চেঞ্জ করতে হয়। থোরাসিক ভলিউম বাড়লে পালমারি ভলিউম বাড়বে, থোরাসিক ভলিউম কমলে পালমারি ভলিউম কমবে। এবার যেটা আউট অফ এনসিআরটি, কিন্তু এই যে চার্টটা, এই চার্টটা একদম ঠিকঠাক করে না বুঝলে পরবর্তীতে কিন্তু একটু অসুবিধা হবে। একটু বুঝিয়ে দিই। রেসপিরেটরি সিস্টেম অফ ম্যান কী বলছে? এক হচ্ছে ন্যাজাল প্যাসেজ। ন্যাজাল প্যাসেজ কি? এক্সটার্নাল নেটস মানে এক্সটার্নাল নস্ট্রিল। তারপর ন্যাজাল ক্যাভিটি, ন্যাজাল ক্যাভিটি নেজাল সেপ্টাম দিয়ে ডিভাইড করা থাকে, ঠিক আছে। আর কি? এই যে ন্যাজাল ক্যাভিটি, এটা কিন্তু মূলত 3টে পার্ট নিয়ে তৈরি, ঠিক আছে। এবার এইগুলো কিন্তু ডায়াগ্রাম কিন্তু পরে দেখছি। ভেস্টিবুলার রিজিয়ন, এখানে কি থাকে? স্কিন উইথ হেয়ার, একদম আমাদের সামনের দিকে। সিবেসিয়াস গ্ল্যান্ড কভার্ড এরিয়া, ঠিক আছে। নেক্সট হচ্ছে রেসপিরেটরি রিজিয়ন, সিউডো, যেটা বলছে সিউডো স্টেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, মিউকাস সিক্রেশন করে, যেটা পিচিল করে। আর সেরাস সেল, মিউকাস সেল আর সেরাস সেল হচ্ছে ওয়াটার ফ্লুইড সিক্রেশন করে। এবং এখানে এয়ার কন্ডিশন হয় চেম্বার, মানে গরম হাওয়া আসলে দেহের তাপমাত্রার সঙ্গে সমান করা হয়, ঠান্ডা হাওয়া আসলে সেটাও কিন্তু এই রেসপিরেটরি রিজিয়ন অফ নেজাল ক্যাভিটি সেখানে ঠিক করা হয়। নেক্সট হচ্ছে অলফ্যাক্টরি, সেটা হচ্ছে ঘ্রাণ নেওয়ার জন্য। তাহলে এক হচ্ছে এক্সটার্নাল নেরিস, 2 হচ্ছে নেজাল ক্যাভিটি, 3 হচ্ছে ইন্টারনাল নেরিস মানে নেজোফ্যারিংসে ওপেন হলো। 4 হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংসের 3টে পার্ট বলেছি, নেজোফ্যারিংস, ওরোফ্যারিংস, ল্যারিঙ্গোফ্যারিংস। ক্লিয়ার হয়ে গেল এই পার্টটা, নেজাল প্যাসেজ। নেক্সট হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট। রেসপিরেটরি ট্র্যাক্ট কটা পার্টে? ল্যারিংস বা ভয়েস বক্স বা অ্যাডাম আপেলসও বলা হয়, এটা পরে কিন্তু কোশ্চেন। অ্যাডাম আপেলস, অ্যাডামস আপেল বলা হয় একে। তাহলে ল্যারিংস বা ভয়েস বক্স বা অ্যাডামস আপেল বলা হয়। নেক্সট হচ্ছে কি? ট্র্যাকিয়া বা উইন্ড পাইপ। নেক্সট হচ্ছে ব্রঙ্কাস, নেক্সট হচ্ছে ব্রঙ্কিউল। এক এক করে আসি। ল্যারিংস হচ্ছে গ্লটিস, কার্টিলেজ অফ ল্যারিংস হচ্ছে 9টা। এইটুকু অন্তত মনে রাখতে হবে, পরের নিচেরগুলো তুমি নাও মনে রাখতে পারো, হ্যাঁ, যেমন এপিগ্লটিস নাম্বার 1, কিন্তু এইটুকু তুমি মনে রাখতেই হবে। 9টা, টোটাল 9টা আছে, পুরো লেখা আছে এখানে, তুমি পড়লেই বুঝতে পারবে কোনটা কী কার্টিলেজ দিয়ে, নাম্বার অফ কার্টিলেজ কী, সব কিছু বলা আছে। আমি এখানে বলছি এপিগ্লটিস, নেক্সট হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, কর্নিকুলেট বা স্যান্টোরিনি কার্টিলেজ, আর হচ্ছে তোমার অ্যাটিনয়েড আর কিউনিফর্ম, এই কটা পার্ট আছে। নেক্সট হচ্ছে কি তোমার 2 নম্বর হচ্ছে হাইড বোন, সিঙ্গেল বোন, এর সঙ্গে কারো কোনো যোগাযোগ নেই, একেলা, একদম একেলা থাকে, যেটা হচ্ছে জিভকে নাড়াচাড়া করতে সাহায্য। নেক্সট হচ্ছে থাইরয়েড মেমব্রেন, তারপরে ল্যারিঞ্জিয়াল লিগামেন্ট মাসেল থাকে, এবং ভোকাল কর্ড। ভোকাল কর্ডের 2টো পার্ট, ট্রু ভোকাল কর্ড আর ফলস ভোকাল কর্ড। ক্লিয়ার? নেক্সট এইগুলো চলে গেল কোথায়? ল্যারিংসের মধ্যে, একদম ল্যারিংসের মধ্যে, এইরকম দেখতে ল্যারিংসটা, এই ল্যারিংসের মধ্যে চলে গেল। তারপরে তো ট্র্যাকিয়া নামবে, এতক্ষণ ল্যারিংসটা পড়লাম। এই যে ট্র্যাকিয়া হচ্ছে উইন্ড পাইপ, কত 9 থেকে 11 সেন্টিমিটার লেন্থ থাকে, 16 থেকে 20, ভেরি ইম্পর্টেন্ট, 16 থেকে 20 ইউসেপেড বা সিসেপেড। সিসেপেড যেহেতু এনসিআরটি বলছে, সেই সিসেপেড বলাই ভালো। সিসেপেড ইনকমপ্লিট রিংস, গবলেট সেল প্রেজেন্ট থাকে এই উইন্ড পাইপে, যার জন্য মিউকাস সিক্রেশন করে। ব্রঙ্কাস, লেফট হচ্ছে সবসময় হচ্ছে লম্বা, লেফট প্রাইমারি 5 সেন্টিমিটার, আর রাইট হচ্ছে 2.5 সেন্টিমিটার। রাইট হচ্ছে 2.5 সেন্টিমিটার। 9 থেকে 12টা কার্টিলেজ, এটা 8 থেকে 6টা কার্টিলেজ। নেক্সট হচ্ছে ব্রঙ্কিওলস। ব্রঙ্কিওল হচ্ছে পরবর্তীতে ভাগ হয়েছে, সেটার কথা বলা হচ্ছে। আর হচ্ছে রেসপিরেটরি অর্গান লাং, লাংটা তো আমরা পড়েছি। এই ডায়াগ্রামটাকে ভালো করে একটু দেখো, পরের ডায়াগ্রামটা আরও বেশি, এবার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কোনটা কি পার্ট। নোজ পাসেজ এয়ার, পড়বি এখানে মাউথ, এয়ার অ্যান্ড ফুড দুটোই। আর এপিগ্লটিস, এই যে হচ্ছে তোমার ল্যারিংস, এই অংশটা ল্যারিংস, এই এপিগ্লটিস ঢেকে যাবে, যখনই খাদ্য আসবে এখান থেকে তখন ঢেকে যাবে। এখানে হচ্ছে নেজাল ক্যাভিটি, ফিল্টার, ওয়ার্ম অ্যান্ড ময়েশ্চার করবে, আর ফ্যারিংস থ্রোটে থাকবে, সেটা দেখতে হবে। ল্যারিংস, ভয়েস বক্স, তারপর নেক্সট হচ্ছে ট্রাকিয়া বা উইন্ড পাইপ, মেইন এয়ারওয়েজ। নেক্সট হচ্ছে প্লুরাল মেমব্রেন, এটা হচ্ছে কি রেসপিরেটরি, আপার রেসপিরেটরি অংশ, আপার রেসপিরেটরি, যেটা আগে বলছিলাম আপার রেসপিরেটরি, এখান থেকে এই অবধি
এখানে যদি কোনো প্রবলেম হয় সেটা কিন্তু ফিজিক্যাল ট্রিটমেন্টে ছাড়া হয় না, কিন্তু লোয়ার রেসপিরেটরি যেটা শুরু হচ্ছে তোমার এপিগ্লটিসের পর থেকে, এটা ট্রিটমেন্ট করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে রিপস, কোনটা দেখতে হবে? লাং ইন্টারকস্টাল মাসেলটা খুব দরকারি। একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল, একটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকস্টাল। তাহলে কি হবে না, এই যদি রিপস হয়, ক্রস সেকশন দেখা যাচ্ছে একটা রিপস, এটা আপার রিপস, এটা লোয়ার রিপস, মানে দুটো পাশাপাশি আছে। তাহলে এটা যদি ইনার সাইড হয়, আর এটা হচ্ছে আউটার সাইড হয়, তার মানে আমি এইখান থেকে কোনো রিপস নিচ্ছি, ঠিক আছে, এইখান থেকে কোনো রিপস নিচ্ছি। তো এখানের এই ইনবিটুইন টু রিপসের মধ্যে যে মাসেলটা থাকবে সেটাকে বলা হবে ইন্টারনাল ইন্টারকস্টাল। এই বাইরের সঙ্গে যেটা যুক্ত থাকবে সেটাকে বললে এক্সটার্নাল ইন্টারকস্টাল। এই এক্সটার্নাল ইন্টারকস্টাল যখন সংকোচন হবে তখন থোরাসিক ক্যাভিটির ভলিউম বাড়াবে, আর এই এক্সটার্নাল ইন্টারকস্টাল যখন কন্ট্যাক্ট করবে তখন থোরাসিক ক্যাভিটির ভলিউম বাড়াবে। আর ইন্টারনাল ইন্টারকস্টাল যদি সংকোচন করে তাহলে সে ভলিউম কমাবে। ক্লিয়ার হয়েছে? এই ডায়াগ্রামটা যে প্রশ্নগুলো করছিল সেই প্রশ্নের কিন্তু উত্তর এখানে সব দেওয়া আছে। ফার্স্ট অফ অল একদম পুরো বুঝে নাও এই জায়গাটা, তাহলে কিন্তু এনসিইআরটির বই পড়ো বা নোট পড়ো কোনো অসুবিধা নেই। ন্যাজাল ক্যাভিটি কী কী নিয়ে অংশ নিতে? ন্যাজাল ককলি, ন্যাজাল মিটাস এবং রেসপিরেটরি রিজিয়ান, নেজাল ভেস্টিবুল, নস্ট্রিল। তাহলে 1 নম্বর দিয়ে শুরু করি, নস্ট্রিল মানে এক্সটার্নাল নস্ট্রিল। তারপর হচ্ছে নেজাল ভেস্টিবুল, যেখানে হচ্ছে লোম এবং এগুলো থাকে, সেটা বলেছি। রেসপিরেটরি রিজিয়ান, এখানে এয়ার কন্ডিশন করে, ঠিক আছে। এই পার্টগুলো কিন্তু নিয়ে মেইনলি হচ্ছে তোমার নেজাল ক্যাভিটি, এইখানে নেজাল প্যাসেজ, এবং এই হচ্ছে এক্সটার্নাল, এই পার্টটা হচ্ছে এক্সটার্নাল নস্ট্রিল। তো এখান থেকে অলফ্যাক্টরি শুরু হচ্ছে, এখান থেকে এক্সটার্নাল নস্ট্রিল হচ্ছে এখান থেকে এই যেহেতু আসে নেজোফ্যারিংসের কোন এরিয়াটা ভালো করে তুমি বুঝে নাও। নেজোফ্যারিংস হচ্ছে এই অংশটার থেকে নেজোফ্যারিংস, এই নেজোফ্যারিংসের থেকে এটা নেমে আসে। এই অংশটা হচ্ছে ওরোফ্যারিংসটা কোথায় থেকে না? ওরোফ্যারিংসটা হচ্ছে দিস ইজ ওরোফ্যারিংস, এই এরিয়াটা। ল্যারিঙ্গোফ্যারিংস কোন অংশটা? ল্যারিঙ্গোফ্যারিংস হচ্ছে এই অংশটা। এই টোটালটা হচ্ছে ফ্যারিংস, এখান থেকে এই অংশটা হচ্ছে ফ্যারিংস। ক্লিয়ার আছে? ফ্যারিংসের এরিয়াটা ভালো করে বুঝে নাও। এইখান থেকে এই শুরু হয়েছে ফ্যারিংস, এটা হচ্ছে ফ্যারিংসের এরিয়া, আর এইটুকু হচ্ছে বাক্কাল ক্যাভিটির এরিয়া। সরি এটা হচ্ছে বাক্কাল ক্যাভিটির এরিয়া, এই মুখের মধ্যে ঢুকে যাবে না। এটা হচ্ছে বাক্কাল ক্যাভিটির এরিয়া, এটা হচ্ছে ফ্যারিংসের এরিয়া। ক্লিয়ার? তাহলে এই পার্টটা হচ্ছে নেজোফ্যারিংস, ওরোফ্যারিংস, আর হচ্ছে তোমার ল্যারিঙ্গোফ্যারিংস। আর এই ফ্যারিংসের তলার দিকটাকে বলে, এই ওপরটা যেমন নেজোফ্যারিংস, এই নিচের অংশটাকে বলে বাক্যোফ্যারিংস। ঠিক আছে? এই কটা। এবার এখানে ল্যারিঙ্গোফ্যারিংসের ডর্সাল পোর হচ্ছে গ্যালেট। কেন? পিছনের দিকে থাকে হচ্ছে গ্যালেটটা কোথায় আর গ্লটিসটা কোথায় ভালো করে দেখে নাও। গ্যালেট হচ্ছে ডর্সাল পার্টে থাকবে সবসময়ের জন্য। খাদ্য নালীটা এই ডর্সাল পার্ট, এই ছিদ্র, আর এই গ্যালেট হচ্ছে এই ছিদ্র। গ্লটিস হচ্ছে এই ছিদ্র। তাহলে গ্লটিস হচ্ছে ভেন্ট্রাল পোর অফ ফ্যারিংস, ভেন্ট্রাল পোর অফ ল্যারিঙ্গোফ্যারিংস, আর ডর্সাল পোর অফ ল্যারিঙ্গোফ্যারিংস গ্যালেট। নেক্সট হচ্ছে ল্যারিংস মানে ভয়েস বক্স। এই যে ভয়েস বক্সের মধ্যে, এই ভয়েস বক্সের মধ্যে এপিগ্লটিস অংশ থাকবে,
ঠিক আছে, ল্যারিংসের মধ্যে এপিগ্লটিস, দিস ইজ এপিগ্লটিস অংশ, ভেস্টিবুলার ফোল্ড থাকবে, থাইরয়েড কার্টিলেজ, ভোকাল কর্ড, ভোকাল কর্ডের মধ্যে ট্রু এবং ফলস ভোকাল কর্ড থাকবে। ক্লিয়ার? এই ডায়াগ্রামটাকে ঠিকঠাক বুঝে নাও, তাহলে তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার এখানেই পাবে। ল্যারিংস 9টা কার্টিলেজ নিয়ে তৈরি। আমি প্রথমে যে চার্টটা করে দেখিয়েছি, সেই চার্টটার এই চার্ট যেটা দেওয়া রয়েছে, সেই চার্টটা ল্যারিংসের চার্টের কোন অংশের হার কী নাম এখানে কিন্তু দেওয়া আছে। এপিগ্লটিস নাম্বার 1 ইলাস্টিক ফাইবার নিয়ে তৈরি, থাইরয়েড কার্টিলেজ নাম্বার 1 হাইলেন কার্টিলেজ তৈরি, অ্যাডামস অ্যাপেল বলা হয়। ক্রিকয়েড কার্টিলেজ নাম্বার 1 হাইলেন কার্টিলেজ নিয়ে তৈরি। তাহলে তিনটে হচ্ছে এক, কোনটা কোনটা? 1, 2 এবং 3, এবং বাকি যেগুলো পড়ে এলো সবই হচ্ছে দুটো করে। তাহলে 3 আর 2। এর মধ্যে কি কি আছে? এই যে অংশগুলো এগুলো কতটা ইম্পর্টেন্ট নয়। অ্যারিনয়েড কার্টিলেজ, অ্যারিটিনয়েড কার্টিলেজ দুটো, কিউনিফর্ম কার্টিলেজ দুটো, আর হচ্ছে তোমার এই হচ্ছে স্যান্টোরিনি। এই হচ্ছে মোট কার্টিলেজ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ভিউ, পোস্টিরিয়র ভিউ, আর হচ্ছে স্যাজাইটাল। স্যাজাইটাল মানে লম্বভাবে যখন তোমার সেকশন করা হয় তাকে বলে স্যাজাইটাল। হরাইজন্টাল সেকশন হয়, স্যাজাইটাল সেকশন হয়, ক্রস সেকশন হয়, লঙ্গিচুডাল সেকশন হয়। স্যাজাইটাল সেকশন একটু বোঝার চেষ্টা করতে হবে। তাহলে যখন একটা মানুষকে এইভাবে চেরা হবে তখন হবে স্যাজাইটাল। ঠিক আছে, এইভাবে চেরা হলে ক্রস। কিন্তু এই মানুষটা যদি ঘুরে যায়, এরকম যদি ঘুরে যায়, তখন যে সেকশনটা হবে সেটা হচ্ছে লঙ্গিচুডাল। ক্লিয়ার? এন্টেরিয়র ভিউ মানে সামনের দিকে সবসময় আমরা এরকম দেখতে পাবো, তখন এপিগ্লটিস পিছনে চলে যায়। আর যখন পোস্টিরিয়র পার্টে এপিগ্লটিসটা আমরা দেখতে পাই সামনের দিক দিয়ে। নেক্সট এখানে যেটা আমরা বুঝবো হচ্ছে একদম ভোকাল কর্ডটাকে বুঝবো। এটা এই জায়গাটায় একটা ডায়াগ্রাম ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে, বেশি ক্রিটিক্যালে যাবে না। এটা হচ্ছে জিভের তলাটা একদম শেষের দিক, তারপরে কি এপিগ্লটিস অংশটা, এই যে এপিগ্লটিস, তারপরে যে ছিদ্রটা হচ্ছে গ্লটিস, এটাই তো ঢাকা দেয় এখানে। তো এখানে এই বাইরের দিকে হচ্ছে ফলস ভোকাল কর্ড, আর ট্রু ভোকাল কর্ডস হচ্ছে ভেতরের দুটো, এটা কার্টিলেজ তৈরি। এর মাঝখানে হচ্ছে যে ছিদ্র অংশ তাকে বলে রিমা গ্লটিস। দিস ইজ রিমা গ্লটিস। এইটুকু বুঝলেই হবে, আর কিচ্ছু এখান থেকে নেওয়ার দরকার নেই। নেক্সট হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়ার পার্টগুলো যেগুলো পড়ে এসছি এনসিআরটিতে, সেইগুলোই এখানে বুঝবো। একদম উপরের পার্ট হচ্ছে হায়ার্ড বোন, জানি সিঙ্গেল থাকে। তারপর হচ্ছে ল্যারিংস বোঝা হয়ে গেছে। তারপর হচ্ছে ট্র্যাকিয়া হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা হয়। ট্র্যাকিয়াল কাটলে এখানে একটা কাটলে আমরা যদি সেকশন করি তাহলে এই ডায়াগ্রামটা পাই, ভেরি ইম্পর্ট্যান্ট। এসোফেগাস মানে এটা কি ডরসাল সাইডে আছে, আর এটা ভেন্ট্রাল সাইডে। ভেন্ট্রাল সাইডে হচ্ছে ট্র্যাকিয়াল মাসেলের সঙ্গে যুক্ত। দেখো সি সেপেড, এইটা হচ্ছে সি সেপেড কার্টিলেজ। দিস ইজ সি সেপেড কার্টিলেজ। তো সি সেপেড কার্টিলেজের মধ্যে ল্যামিনা প্রোপ্রিয়া, এবং এখানে কি থাকে? সিউডো স্ট্রিটফাইড কলমনার এপিথেলিয়াম, সিলেটেড এপিথেলিয়াম। এবং সি সেপেড কত 16 থেকে 20টা থাকে, গবলেট সেল সিক্রেশন করে। গেল এটা। নেক্সট এটাকে কি বলবো? এই যে অংশটা এখানে, তাহলে ফিফথ ভার্টিব্রা দুটো ভাগে হয়েছে। প্রাইমারি ব্রঙ্কি, তাহলে এটা হচ্ছে লেফট প্রাইমারি, এটা রাইট প্রাইমারি। এটা কতটুকু? লেফট হচ্ছে 5 সেন্টিমিটার, এটা লম্বায় বেশি হয়, এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। এটা দুটো ব্রাঞ্চ করে, ঠিক আছে, দুটো ব্রাঞ্চ করে, এটা 3টে ব্রাঞ্চ করে। ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। 3টে হচ্ছে সেকেন্ডারি বঙ্কি করে, আর দুটো সেকেন্ডারি বঙ্কি। নেক্সট আমরা কিন্তু এইবার এনসিআরটির যে লেখাগুলো পড়ে এসছি, এক জায়গায় তো দুটোকে দেখানো সম্ভব না, এইটুক জায়গায়। এবার তুমি যখন পড়বে এই ডায়াগ্রামকে পাশে রেখে এনসিআরটি পড়বে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে।
এই যে কথাটাকে লেখা আছে না ভিসারাল প্লুরা, তার মানে কি এর এই পাশ থেকে এই ভিসারাল প্লুরা এইখান থেকে শুরু হয়েছে লাং। তাহলে দেখো এই যে প্রাইমারি এইখানে কিন্তু এইরকমভাবে কিন্তু লাংটা শুরু হয়েছে। আমি আগে এঁকে দেখি, এই যে লাংটা, ঠিক আছে। তাহলে প্রাইমারি ব্রঙ্কি বা ব্রঙ্কাস আউট অফ লাং। সেকেন্ডারি কোনটা কোনটা ঢুকছে, সেকেন্ডারি ব্রঙ্কাস, টার্সিয়ারি ব্রঙ্কাস, ভালো বুঝে নাও। টার্সিয়ারি ব্রঙ্কাস থেকে অ্যালভিওলাই, টোটালটা হচ্ছে লাঙের মধ্যে আসছে। মানে সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে শুরু করে টোটালটা লাঙের মধ্যে আসছে, আর লাঙের বাইরে কি সেটা আমরা বুঝে নিয়েছি। এবার পরপর আসবে, যেটা হচ্ছে এই লেফট ব্রঙ্কাস থেকে শুরু হচ্ছে, এই ব্রঙ্কাস থেকে আর হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিওল, এটা হচ্ছে ব্রঙ্কিয়াল ট্রি। আর টার্মিনাল ব্রঙ্কিওলের পর থেকে মানে তারপর থেকে রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে শুরু হয়, শুরু হয়ে একদম অ্যালভিওলাই অবধি, যেটা হচ্ছে রেসপিরেটরি ট্রি বা এক্সচেঞ্জ জোন। কিন্তু এই যে পার্টটা, এই ব্রঙ্কিয়াল ট্রি কিন্তু কন্ডাক্টিং জোনের মধ্যে পড়ছে। কন্ডাক্টিং জোন কিন্তু এটা প্লাস হচ্ছে, প্লাস কোথায় যাচ্ছে না এইবার ট্রাকিয়া, একদম এক্সটার্নাল নস্ট্রিল অবধি। তাহলে ব্রঙ্কিয়াল ট্রি প্লাস আপার পার্ট, টোটালটা হচ্ছে কন্ডাক্টিং জোন। তাহলে কন্ডাক্টিং জোনের মধ্যে পড়ছে কিন্তু ব্রঙ্কিয়াল ট্রি, ভালো করে বুঝে নাও। কন্ডাক্টিং জোনের মধ্যে পড়ছে হচ্ছে ব্রঙ্কিয়াল ট্রি। এবার আমি পরপর আসছি। তাহলে সেকেন্ডারি, এখানে আর 3 ব্রাঞ্চ, মানে রাইট 3টে ব্রাঞ্চ করেছে, লেফট 2টো ব্রাঞ্চ করেছে, এটা বুঝে নিতে হবে। টার্সিয়ারি, একদম এনসিআরটির কথা কিন্তু, সেকেন্ডারি টার্সিয়ারি ব্রঙ্কা। তারপরে স্মলার ব্রঙ্কি হলো, তারপরে ব্রঙ্কিওলস 1 ডায়ামিটার, এনসিআরটিতে বলছে লেস দ্যান 1 মিলিমিটার, সেটা হচ্ছে পরবর্তীতে। তারপর হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিওল, এই অবধি কিন্তু এনসিআরটির কথা বলা আছে। এবং তার পরবর্তী এখানে কিন্তু কি আছে না তোমার কাটলেজ থাকে। এবং পরবর্তীতে রেসপিরেটরি ব্রঙ্কিওল নেক্সট, তারপর হচ্ছে অ্যালভিওলার ডাক্ট। এই যে টার্মিনাল ব্রঙ্কিওল চলে গেছে আপার পার্ট, কন্ডাক্টিং পার্ট, এটা বাদ দিচ্ছি। এবার রেসপিরেটরি পার্টে রেসপিরেটরি ব্রঙ্কিওল ফার্স্ট, তারপরে বি হচ্ছে অ্যালভিওলার ডাক্ট, দিস ইজ অ্যালভিওলার ডাক্ট, বোঝো এই ডায়াগ্রামটাকে মিলিয়ে নিয়ে পড়বে। তারপর হচ্ছে অ্যাট্রিয়া, পরের ব্রাঞ্চ। তারপর হচ্ছে এয়ার স্যাকিওল মানে থলি, নেক্সট হচ্ছে একক অ্যালভিওলাই। তাহলে কী কী আসছে, রেসপিরেটরি ব্রঙ্কিওল, অ্যালভিওলার ডাক্ট, অ্যাট্রিয়া, এয়ার স্যাকিওল, নেক্সট হচ্ছে অ্যালভিওল। এই টোটালটা নিয়ে হলো কি না রেসপিরেটরি ট্রি বা এক্সচেঞ্জ জোন। এক্সচেঞ্জ জোন আর কন্ডাক্টিং জোন, কিন্তু এই এক্সচেঞ্জ জোন বা রেসপিরেটরি জোন কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু কন্ডাক্টিং জোনের মধ্যে কিন্তু ব্রঙ্কিয়াল ট্রিটা ঢুকে যাচ্ছে। ক্লিয়ার? সেটা আমরা পরবর্তী এখানে দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। 2 জোনস, কন্ডাক্টিং জোন আর এক্সচেঞ্জ জোন। তাহলে কন্ডাক্টিং জোন এক্সটার্নাল এয়ার থেকে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিওল, দেখো টার্মিনাল ব্রঙ্কিওল অবধি, টার্মিনাল ব্রঙ্কিওল অবধি হচ্ছে কন্ডাক্টিং জোন। তাহলে কী কী আসছে দেখো, এক্সটার্নাল নস্ট্রিল, ভেস্টিবুল, নেজাল চেম্বার, ইন্টারনাল নস্ট্রিল, নেজোফ্যারিংস, ফ্যারিংস, গ্লটিস, ল্যারিংস, ট্রাকিয়া, প্রাইমারি ব্রঙ্কিওল, সেকেন্ডারি ব্রঙ্কিওল বলছি, প্রাইমারি ব্রঙ্কি, সেকেন্ডারি ব্রঙ্কি, টার্সিয়ারি ব্রঙ্কি, টোটাল ব্রঙ্কিওলস এবং টার্মিনালি ব্রঙ্কিওলস, এই অবধি হচ্ছে কন্ডাক্টিং জোন। এই কন্ডাক্টিং জোনের পার্ট হচ্ছে কি তোমার হচ্ছে ব্রঙ্কিয়াল ট্রি। সেটা শুরু হচ্ছে কোথা থেকে না প্রাইমারি ব্রঙ্কাস থেকে শুরু করে একদম টার্মিনাল ব্রঙ্কিওল। ক্লিয়ার হয়েছে? আর রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে শুরু করে অ্যালভিওলাই ব্রঙ্কিওল হচ্ছে রেসপিরেটরি বা এক্সচেঞ্জ জোন, এর কোনো চেঞ্জ নেই। তাহলে কন্ডাক্টিং জোন, এক্সচেঞ্জ জোন বা রেসপিরেটরি জোন। কন্ডাক্টিং জোনের মধ্যে পড়ছে হচ্ছে ব্রঙ্কিয়াল ট্রি। ক্লিয়ার হলো? এইটুকু তো বুঝতে পারলাম। এবার লাংটা কোথার থেকে কোথা অবধি সেটা আমাদের দেখতে হবে। লাংটা কিন্তু প্রাইমারি ব্রঙ্কি, দেখো কোশ্চেন কিন্তু চালাকি করে করবে, পাগলামি হয়ে যাবে, কিন্তু একদম ভুল করো না। কিন্তু সেকেন্ডারি ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলাই, এই পার্টটা হচ্ছে তোমার লাং, ফুসফুসের মধ্যে পার্ট এটা।
ক্লিয়ার হয়েছে? নেক্সট আমরা একদম ফুসফুসের ভেতরে ঢুকবো, কারণ এখানে 2 টাইপস অফ সেলের কথা বলা আছে এনসিইআরটিতে। পরবর্তীতে এক্সচেঞ্জ অফ গ্যাসেস আমরা ওখানে দেখব, সেই জন্য এই জায়গাটা আমরা কিছু কিছু বুঝে নেব। কী বলছি আগে দেখো, অনেক এই যে ডায়াগ্রামগুলো অনেক কষ্ট করে কালেকশন করা হয়, এরপরে এখানে কি বিভিন্ন রকম চেঞ্জ করা হয়, অত ডায়াগ্রামগুলোকে হেলো ফেলো মনে করো না। অ্যালভিওলাই সারাউন্ডেড বাই ফাইন ইলাস্টিক ফাইবার, যেই জন্য চুপসে যায় না। দুটো অ্যালভিওলাইয়ের মাঝখানে, এই একটা অ্যালভিওলাই, এই একটা অ্যালভিওলাই, এর মাঝখানে যে ছিদ্র দিয়ে এরা যুক্ত থাকে তাকে বলে পোর অফ কুন। ঠিক আছে? অ্যালভিওলার ম্যাক্রোফাজ থাকে, যাকে ডাস্ট সেল বলে, যেগুলো কী করে না, যদি কোনো কারণে এখানে কোনো জীবাণু আসে তাকে কিন্তু খেয়ে ফেলতে পারে, নষ্ট করতে পারে। 2 ধরনের কোষ থাকে, টাইপ 1 এবং টাইপ 2 সেল আর জয়েন্ট মেমব্রেন। এই যে অ্যালভিওলার যে মেমব্রেন তৈরি হয় সেটা হচ্ছে 2 ধরনের কোষ দিয়ে তৈরি হয়, ভালো করে বুঝে নাও। সেটা হচ্ছে টাইপ 1। টাইপ 1 সেল হচ্ছে অ্যালভিওলার ওয়াল তৈরি করে, যেখানে মেইনলি তোমার এক্সচেঞ্জ অফ গ্যাসেস যেটা হবে সেটা কিন্তু করতে সাহায্য করবে। আর টাইপ 2 সেল হচ্ছে সারফ্যাক্টেন্ট সেল, যেটা কি করবে, টেনশন কমাবে। যেমন মনে করো তুমি সারফ্যাক্টেন্ট থেকে সার্ফ এসছে কথাটা, মোটামুটি এটা মনে রাখলে বুঝতে পারবে। যখনই তোমার জামা কাপড় ধুতে যাচ্ছ, জল দিয়ে ধুতে গেলে অনেক ঘষতে হচ্ছে, পরিষ্কার হচ্ছে, যেই তুমি ডিটারজেন্ট দিয়ে দিচ্ছ তখন টেনশন কমে যায়, ছাটাছাট পরিষ্কার হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে সারফ্যাক্টেন্ট সেলের কাজ হচ্ছে তাই, যে টেনশনটা কমানো, টেনশনটা কমিয়ে দেওয়া। এর মূলত এই সারফ্যাক্টেন্ট সেল, দিস ইজ সারফ্যাক্টেন্ট সেল। আর টাইপ 1 সেল কোনগুলো, এই দিস ইজ টাইপ 1 সেল, এইগুলো হচ্ছে টাইপ 1 সেল। কোন কোথায়, একটা কোষ, একটা অ্যালভিওলাই থেকে আরেকটা অ্যালভিওলাই যাওয়ার রাস্তা হচ্ছে কোন। ক্লিয়ার হয়েছে? এইটুকু বুঝতে পেরেছি। নেক্সট এখানে যেটা বুঝতে হবে, রেসপিরেটরি মেমব্রেন। রেসপিরেটরি মেমব্রেন কিন্তু আমাদের খুব প্রয়োজনীয় মেমব্রেন, পরে কিন্তু পড়াবো, তখন কিন্তু এত বোঝানোর জায়গা থাকবে কিনা জানি না। ক্যাপিলারির মনে করো আরবিসি, এটা আরবিসি, তাহলে এটা ক্যাপিলারির যে ইয়েটা থাকে, তোমার মেমব্রেনটা থাকে, তার মাঝখানে একটা মেমব্রেন থাকবে, বেসমেন্ট মেমব্রেন, যেহেতু স্কোমাস এপিথেলিয়াম। ক্যাপিলারির ক্ষেত্রে এটা এন্ডোথেলিয়াম বলে, এটাকে এন্ডোথেলিয়াম বলা হয়। আর লাংয়ের ক্ষেত্রে এটা সিম্পল স্কোমাস এপিথেলিয়াম। এই দুটোরই বেসমেন্ট মেমব্রেন একসঙ্গে ফিউজ হয়ে গেছে। তাহলে এটা কি, 3টে লেয়ার আমরা ধরি, 3টে লেয়ার, মেনলি কিন্তু 4টে লেয়ার। একটা কি, স্কোয়ামাস এপিথেলিয়াম অফ অ্যালভিওলাই, বেসমেন্ট মেমব্রেন অফ স্কোমাস এপিথেলিয়াম, নেক্সট হচ্ছে বেসমেন্ট মেমব্রেন অফ ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, নেক্সট এন্ডোথেলিয়াম হচ্ছে ক্যাপিলারি। এই 3টে পার্ট নিয়ে, এই যে এখানে বলা আছে অ্যালভিওলার এপিথেলিয়াম, দেখে না কোনটা, ফিউজ বেসাল ল্যামেলি অফ অ্যালভিওলার এপিথেলিয়াম অ্যান্ড ক্যাপিলারি, নেক্সট হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। 3টে পার্ট নিয়ে তৈরি হয় রেসপিরেটরি মেমব্রেন। এই রেসপিরেটরি মেমব্রেন মেইনলি কাজ করবে কিসের না, অক্সিজেন আদান প্রদানে কাজ করবে। এই যে টাইপ 1 সেল, এটা হচ্ছে স্কোমাস এপিথেলিয়ালের সেল। স্কোমাস এপিথেলিয়াল সেল কার না, অ্যালভিওলার সেল। আর বাকিগুলো তুমি দেখলে বুঝতে পারবে। স্টেপ ইনভলভ ইন রেসপিরেশন, মেনলি ব্রিদিং। এইখানেও কথাটা লেখা আছে রেসপিরেশন এনসিইআরটিতে। আসলে এক্সপ্রেশন কথাটা যখনই ইউজ করি তখন সেটা হচ্ছে মেটাবলিক প্রসেস হয়ে যায়, মেটাবলিকের ক্যাটাবলিক। তো এই জন্য আমি এখানে এটা ব্রেদিং বলাটাই ভালো। স্টেপস ইনভলভ ইন ব্রেদিং, শ্বাসকার্যে কী কী স্টেপ লাগে। আর রেসপিরেশন হচ্ছে, এটা বলতে চাইছে রেসপিরেশন শ্বসনটা হচ্ছে টোটাল জিনিসটাকে বলতে চাইছে, একদম বাইরের থেকে অক্সিজেন গ্রহণ করা, এক্সটার্নাল নস্ট্রিল থেকে গ্রহণ করার থেকে আবার কোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড দিয়ে এক্সটার্নাল নস্ট্রিলে বের করা, টোটালটাকে এরা নিতে চাইছে, সেই জন্য রেসপিরেশন কথাটার নামকরণ করেছে। 5 স্টেপস, ব্রিদিং অর পালমোনারি ভেন্টিলেশন, by which atmospheric air is drawn in
অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ইজ অ্যালভিওলার এয়ার রিলিজড আউট। তাহলে কী হয় না, ব্রিদিংয়ে অক্সিজেন রিলেটেড অক্সিজেন রিচ এয়ার আমরা ভিতরে ইনহেল করি, আর কার্বন ডাইঅক্সাইড রিচ অ্যালভিওলারকে বের করে দিই। এই ইনহেল করাকে বলে ইন্সপিরেশন, আর এটা বলে এক্সপিরেশন। নেক্সট হচ্ছে কি পার্ট না, ডিফিউশন হবে। ডিফিউশন অফ গ্যাসেস কোথায় না, অ্যালভিওলার মেমব্রেন। অ্যালভিওলার মেমব্রেন সেটা হচ্ছে রেসপিরেটরি মেমব্রেন মেনলি। অ্যালভিওলার মেমব্রেনটাই ওইখানে রেসপিরেটরি মেমব্রেন কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের চেঞ্জ হবে। নেক্সট হচ্ছে ট্রান্সফার অফ গ্যাসেস বাই ব্লাড। এবার যে এক্সচেঞ্জটা হলো সেটা ব্লাডে কীভাবে ট্রান্সপোর্ট হবে, সেটা কার্বন ডাইঅক্সাইড একভাবে হয়, অক্সিজেন একভাবে হয়। দুটো মাধ্যমে মেনলি হয়, একটা হচ্ছে ব্লাড প্লাজমা আর একটা হচ্ছে আরবিসি। ঠিক আছে, অক্সিহিমোগ্লোবিন হিমোগ্লোবিন হিসেবে কার্বন ডাইঅক্সাইড, অক্সিহিমোগ্লোবিন হিসেবে তোমার হচ্ছে অক্সিজেন। সেগুলো আমরা পরে পড়বো। ডিফিউশন অফ O2 and CO2 between blood and tissue. Utilization of O2 by the cell for catabolic reaction resultant release of oxygen, that is cellular. এই হচ্ছে সেলুলার। 5 নম্বর হচ্ছে সেলুলার রেসপিরেশন। এটাই হচ্ছে মূল রেসপিরেশনকে বলা হচ্ছে। মেকানিজম অফ ব্রিদিং, এই মেকানিজম যেটা হচ্ছে সেটাকে মেকানিক্যাল প্রসেস। এখানে এনার্জির দরকার হয়, এনার্জি তৈরি হয় না। Breathing involves 2 stages: inspiration, during which atmospheric air is drawn, and expiration, by which alveolar air is released out. ঠিক আছে, movement of air into and out of lung is carried out by creating a pressure gradient, একটি চাপের পার্থক্য between lung এবং অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারের প্রেশার পার্থক্য, অ্যাটমসফিয়ারের সঙ্গে লাংয়ের যে প্রেশার পার্থক্য গ্যাসের, তার ফলে কিন্তু ইন্সপিরেশন এবং এক্সপিরেশন ঘটে।